শেয়ার মার্কেট বা ট্রেডিং করে সর্বশান্ত হওয়ার অনেক কাহিনী আমরা শুনেছি, কিন্তু আজ এমন এক বাটপাড়ের কাহিনী তোমাদেরকে বলবো যে কিনা এই শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করেই হয়ে গেছিল কোটি কোটি টাকার মালিক। বলছিলাম 2013 সালে মুক্তি পাওয়া লিওনার্দো ডিক্যাপ্রিওর মুভি দ্য উলফ অফ ওয়াল স্ট্রিটের কথা। কিভাবে একজন ব্রোকার মাত্র কয়েক বছরের মধ্যেই বিলিয়নিয়ার হয়ে যায় তার পুরো কাহিনী দেখতে পাবে এই এক্সপ্লেনে। তাই চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন। এ হচ্ছে জর্ডান বেলফোর্ড। 26 বছরের এই স্যুট বুট লোকটাই সেই সময়কার সবচেয়ে ধনী লোক। স্ট্যাটেন ওকমন নামে শেয়ার ব্রোকার ফার্ম দিয়ে সে মাত্র 3 বছরেই এখন হাজার হাজার কোটি টাকার মালিক। তার রয়েছে বিলাসবহুল প্রমোত্তরী, রাজার মতন রাজপ্রাসাদ বা স্বপ্নের গাড়ি ফারারি। তবে পাহাড় সম আয় করে তার একটাই কাজ, আর তা হলো আত্মাপুরে ড্রাগস নেওয়া আর হুকারদের সাথে রাত কাটানো। নাওমি নামের এক হট মডেল তার বিবাহিত স্ত্রী হিসেবে থাকলেও বড় বড় ইনস্টিটিউট ছাড়া তার জন্য মনই ভরে না। মোট কথা, যাকে তোমরা বলতে পারো পাক্কা ইয়েবাজ। এই তো গেল তার লাইফ স্টাইলের কথা, কিন্তু এই পর্যায়ে রাতারাতি সে কিভাবে চলে এলো, এবার সেই গল্পেই চলো ডুব মারি। জর্ডান ছিল এক মধ্যবিত্ত পরিবারের অ্যাকাউন্টেন্ট বাবার সন্তান। 22 বছর বয়সে পড়াশোনা শেষ করে জর্ডান ওয়াল স্ট্রিটের এক ব্রোকার কোম্পানিতে একজন শেয়ার ব্রোকার হিসেবে যোগ দেয়। তবে সেখানে তার প্রথম দিন ছিল একদম জঘন্য। সে দেখতে পায় এই ব্রোকার ফার্মে যারা কাজ করে তারা প্রতি মিনিটে অন্তত 20 বার টুট টুট বলে গালাগালি করে। মানে গালি যেন এখানকার প্রধান ল্যাঙ্গুয়েজ। সেই সাথে সাথে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে যদি ফোন ছাড়া দেখা যায় তাহলে উদাম ক্যালানি দেওয়া হবে। যাই হোক, এমন মাছের বাজারের মধ্যে এসে জর্ডান যেন নিজেকে একদম হারিয়ে ফেলে। তবে সেখানে তার সাথে বেশ ভালো খাতির হয়ে যায় তার সিনিয়র বস মাইক হেনার সাথে। এই সিনিয়র অফিসার মাইক হলো আর এক চিজ। বলা চলে এই ব্রোকার হাউসের মোস্ট ট্যালেন্টেড পার্সন হলো মাইক। একদিন লাঞ্চের সময় সে জর্ডানকে বলে কিভাবে সে যে কাউকে চাইলে শেয়ার কেনার জন্য কনভিন্স করতে পারে তার মেইন সিক্রেট। মাইক জানায় তার এই পাওয়ারের প্রধান অস্ত্র হলো ড্রাগস, স্পেশালি কোকেন। কারণ ড্রাগস তোমাকে রিল্যাক্স রাখবে আর ব্রেনকে 10 গুণ গতিতে কাজ করতে সাহায্য করবে। সে জর্ডানকে জানায় তোমার কাজ হলো খালি ক্লায়েন্টকে আমার কাছে পাঠানো, এরপর আমি তাদেরকে জাস্ট খেয়ে ছেড়ে দেবো। তখন জর্ডান বলে, আচ্ছা আমরা তো ক্লায়েন্টের যাতে প্রফিট হয় তার জন্যই কাজ করছি, তাই না? তখন মাইক বলে, আরে না, এভাবে তাদেরকে বড়লোক করলে তুমি টিকে থাকতে পারবে না। একজন ক্লায়েন্ট $8 শেয়ার কেনে, যখন সেটা $16 হয়ে যাবে তখন তোমার কাজ হবে তাকে নতুন করে অন্য কোনো শেয়ারে ইনভেস্ট করানো। সে কনভিন্স হয়ে নতুন শেয়ার কিনবে, সেখানে হয়তো সে প্রফিট করবে। তখন তুমি আবারও তাকে লোভ ধরিয়ে আর একটা শেয়ার কেনাবে। এভাবেই কয়েকটা শেয়ারে সে প্রফিট হলে সে একদম এডিক্ট হয়ে যাবে, আর এরপর সে ভাবতে থাকবে যে আরে আমি তো কোটিপতি হয়ে গেলাম। কিন্তু না, সে কোটিপতি হয়েছে কেবল খাতা কলমে। তার সব আর্নিং কিন্তু শেয়ার মার্কেটেই থাকবে। কিন্তু বারবার তাকে এই ইনভেস্টমেন্ট করানোর কারণে তুমি প্রতি শেয়ারে কমিশন পেয়ে যাবে একদম ইনস্ট্যান্ট। তার মানে আমাদের পুরো শেয়ার বিজনেসটা চলে এই সিস্টেমে, যেখানে ক্লায়েন্ট একটা সময় ঠিকই মারা খাবে, কিন্তু একজন ব্রোকার তার ইনকাম ঠিকই নগদ নগদ পেয়ে যাবে। কি এখন বুঝতে পারছো তো? এই ট্রেডিং, শেয়ার মার্কেট, এই সব কিছুই কিন্তু একটা গোলক ধাঁধা। একবার কেউ এই ফাঁদে যদি পড়ে তাহলে সে তার সব হারায়। দুনিয়াতে 100 জন ট্রেডারের মধ্যে মাত্র 5-6 জনই কেবল টিকে থাকে, আর বাকি সবাই কিছুদিনের মধ্যে সব হারিয়ে নিঃস্ব হতে বাধ্য হয়। যাই হোক, এই সব গোপন টিপস পেয়ে জর্ডান যেন এক নতুন স্বপ্নে বিভোর হয়ে যায়। সে তার সর্বোচ্চ মেরিট দিয়ে ক্লায়েন্টদেরকে বাগাতে থাকে। এভাবেই প্রতিনিয়ত কাজ করতে করতে জর্ডান 6 মাসের মধ্যেই একজন ইন্টার্ন ব্রোকার থেকে হয়ে ওঠে মাইকের মতন লাইসেন্স ব্রোকার। জীবনের প্রথম দিন সে হেভি করে টাই স্যুট পরে চলে যায় তার সদ্য চাকরি পাওয়ার রথচাইল্ড কর্পোরেশনের ব্রোকার হাউসে। কিন্তু সেই দিন ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা। দিনটা ছিল 1987 সালের 19 অক্টোবর। সেই দিন আমেরিকান স্টক মার্কেটে নামে স্মরণকালের ভয়াবহ ধস, যাকে বলা হয় ব্ল্যাক মানডে। প্রতিটা শেয়ারের দাম একদম মাটির সাথে মিশে যেতে শুরু করে। সকাল থেকে শুরু হওয়া এই ধস চলে বিকাল পর্যন্ত, আর তারপরেই পুরো স্টক মার্কেট শাটডাউন হয়ে যায়। বেচারা জর্ডান তার চাকরি জীবনের প্রথম ধাপে নিজের জব হারিয়ে ফেলে। এই ঘটনার পর পুরো আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি হারাতে শুরু করে। সবাই জবলেস হয়ে পড়ে মরতে থাকে নিজের বাড়ির মধ্যে। ওই সময় জর্ডানের ওয়াইফ ছিল টেরেসা, একদম সাধারণ পরিবারের এক মেয়ে টেরেসা, যে কিনা জর্ডানকে অনেক ভালোবাসতো। সে এবার জর্ডানকে উদ্বুদ্ধ করতে থাকে যে সে যেন কোনো একটা ছোট কাজ দিয়ে তার ক্যারিয়ার আবারও শুরু করে। স্ত্রীর কথা শুনে জর্ডান পরের দিন চলে যায় একটি কোম্পানিতে। সেখানে গিয়ে তার সাথে দেখা হয় ডুইনের সাথে। ডুইনের সাথে বসে জর্ডান এই কোম্পানি সম্পর্কে ডিটেলস জানতে পারে।
এরাও এক ধরনের ব্রোকার হাউস, তবে সেটা নাম সর্বস্ব বা নতুন নতুন কোম্পানিতে শেয়ার বিক্রি করে সব খেটে খাওয়া মানুষদের কাছে। মূলত যেসব কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জের জায়গা পায় না তারাই এখানে পেনি স্টকে শেয়ার বেচে। এই ধরনের লো লেভেল কোম্পানিতে জর্ডানের মতন ওয়াল স্ট্রিট ব্রোকারের কাজ করা যেন একটা স্বপ্নের ব্যাপার, কিন্তু পরিস্থিতির যে হাল তাতে এটাই তার শেষ ভরসা। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এটা ছোট স্টক হলেও এদের কমিশন 50%, যেখানে ওয়াল স্ট্রিটে জর্ডান কোথাও শেয়ার সেল করলে মাত্র পেত 1%। তার মানে সে যদি কারো কাছে $5,000 শেয়ার সেল করে তাহলে সে সাথে সাথে পেয়ে যাবে $2,500। এটা শুনে জর্ডান রাজি হয়ে যায় আর সে বাকিদেরকে তার কারিশমা দেখাতে থাকে। সে প্রথম দিনে তার মানুষ কনভিন্স করার পাওয়ার কাজে লাগিয়ে ফোন দেয় একজন পুরাতন ক্লায়েন্টকে। যেই কোম্পানির কোনো অস্তিত্বই নেই সেই কোম্পানির শেয়ার বেচার জন্য জর্ডান তাকে বলতে থাকে, আমাদের কাছে আজ এমন একটা কোম্পানি এসেছে যেখানে তুমি ইনভেস্ট করলে রাতারাতি বড়লোক হয়ে যাবে। লোকটার নাম ছিল জন। তাই জর্ডান বলতে থাকে, জন, এই কোম্পানি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হাইটেক রাডার আর্মিদের কাছে সেল করবে। তখন এর ডিমান্ড হবে আকাশচুম্বী। তাই চাইলেও আমি কিন্তু পরে তোমাকে এই দামে এই শেয়ার বিক্রি করতে পারবো না। এই ধরনের প্রফিটেবল শেয়ার আমি আমার কর্পোরেট লাইফে কোনোদিন দেখিনি। ভাইরে ভাই, জর্ডানের এমন ইমপ্রেসিভ কনভারসেশন দেখে তো পুরো অফিসের লোক একদম থ বনে যায়। জর্ডান এখানে তাকে যেই স্টাইলে কনভিন্স করেছে তাতে হয়তো পাথর পর্যন্ত লোভে পড়ে এই ভুয়া শেয়ার কিনতে বাধ্য হয়। আর ঠিক সেভাবেই জন তার মায়াজালে পড়ে $4,000 শেয়ার কিনে নিলে পুরো অফিসের সবাই তাকে গুরু ডাকা শুরু করে। এরপর থেকে জর্ডানকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। প্রতিদিন সে একটা মুরগি ধরে আর তাদেরকে এমনভাবে পটানো শুরু করে যে মাস শেষে জর্ডানের কমিশন গিয়ে দাঁড়ায় $72,000। জাস্ট চিন্তা করো, সে এতটাই ট্যালেন্ট আর কথাই পটু ছিল যে সে চাইলে বাতাসও বিক্রি করে দিতে পারত। এভাবে ভালো আয় রোজগার করে সে গাড়ি বাড়ি সহ অনেক কিছু মাত্র কয়েক মাসের মধ্যে করে ফেলে দিতে সক্ষম হয়। একদিন একটা ক্যাফেতে নাস্তা করার সময় ক্যাফের বাইরে দাঁড় করিয়ে রাখা দামি গাড়ি দেখে একজন লোক জর্ডানের সাথে কথা বলতে আসে। সেই লোকটার নাম ডনি, যে জর্ডানের সাথে একই বিল্ডিংয়েই থাকে। কুশল বিনিময় করার পর ডনি জর্ডানের দামি গাড়ি দেখে তার পেশা সম্পর্কে জিজ্ঞেস করে। জর্ডান জানায় সে একজন শেয়ার ব্রোকার। তখন ডনি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো তো তোমার মাসিক ইনকাম কত? জর্ডান তখন বলে ওঠে, এই ধরে নাও $72,000। এই কথা শুনে ডনি পুরোই হাহা করে ওঠে আর বলে, ভাই গাল গল্প কম দাও, যদি তুমি আমাকে এক্ষুনি $72,000 সেই স্যালারি স্লিপ দেখাতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমার চাকরি আমি ইনস্ট্যান্ট ছেড়ে দেব। এই কথা শুনে জর্ডান হাসতে হাসতে তাকে সেই পে স্লিপ দেখিয়ে দিলে ডনি পুরোই পাগলা হয়ে যায়। আর সত্যি সত্যি সে তার বসকে ফোন দিয়ে গালাগালি করে তার চাকরি সেখানেই ইস্তফা দিয়ে দেয়। জর্ডান তার এমন পাগলামি বেশ এনজয় করে আর তারা একসাথে এই ব্যবসায় নতুন উদ্যমে নেমে পড়ে। তবে একদিন ডনি তাকে পরিচয় করিয়ে দেয় এমন এক জিনিসের সাথে যা ছিল জর্ডানের উত্থান ও একই সাথে পতনের কারণ, আর তা হলো ড্রাগস। প্রথমে নিতে না চাইলেও ডনির চাপাচাপিতে জর্ডান তার ড্রাগসের প্রথম টান দিয়ে বুঝে যায় যে এটা আসলে তার পাওয়ারকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে, যার ফলে জর্ডান এই ড্রাগস পেয়ে যেন আকাশে উঠতে থাকে। তবে জর্ডানের সবসময় স্বপ্ন ছিল নিজের একটা ব্রোকার হাউস খোলার। তাই এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা প্রথমে শহরের একটি গ্যারেজ ভাড়া নেয় অফিস রুমের জন্য। এবার তার প্রয়োজন ব্রোকার, মানে যারা তার শেয়ার বিক্রি করে দেবে। তবে তার জন্য দরকার এমন কিছু এক্সপার্ট লোক যাদের প্রোডাক্ট সেল করার উপরে বিশাল রকমের এক্সপেরিয়েন্স আছে। পরে খুঁজতে খুঁজতে জর্ডান পেয়ে যায় তারই এলাকার কিছু পাবলিক যারা গাঁজা বিক্রি করায় এক্সপার্ট ছিল। এখন ড্রাগস বিক্রি করতে পারা মানে এরা যে কোনো কিছুই সেল করার ক্ষমতা রাখে। অ্যালজেন, রবি, চেস্টার, ব্র্যাড আর কফস নামের এই গাঁজাখোরদেরকে নিয়েই জর্ডান শুরু করে তার ব্রোকার ফার্মের কাজ। শুরুতে এই লোকগুলোকে কাজের ধরন বোঝাতে একটু কষ্ট হলেও তারা দ্রুত সেসব বুঝে নেয়। জর্ডান তাদেরকে সব শিখিয়ে দেয় কিভাবে ক্লায়েন্টের সাথে গুল মেরে তাদের শেয়ার বেচতে হয়। এভাবেই নিজের ছোট এই কোম্পানি থেকে জর্ডান প্রচুর আয় করা শুরু করে। কিন্তু তার স্ত্রী তেরেসা এই কাজের সায় ছিল না, কারণ জর্ডান তার এই শেয়ারগুলো বিক্রি করছিল মধ্যবিত্ত আর ছাপোষা মানুষদের কাছে, যারা দিন শেষে তাদের সব সম্বলই হারিয়ে ফেলছিল। তাই সে বলে, প্লিজ তুমি গরিবদের টাকা নষ্ট না করে প্রয়োজনে বড় লোকদেরকে ধরো, কারণ এই গরিবরা সব হারিয়ে গেলে তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। বউয়ের এমন কথা শুনে জর্ডান ভাবতে থাকে, আসলেই তো, খাবো যখন তখন বড় লোকদেরকে চুষে খাবো। তাই এবার থেকে আর পেনি স্টক না, এবার খুলতে হবে ওয়াল স্ট্রিটে স্টক এক্সচেঞ্জ ব্রোকার হাউস। কিন্তু পয়সাওয়ালা লোকদেরকে বোকা বানানো এতটা সহজও ছিল না। এর জন্য জর্ডান একটা পুরোপুরি নতুন প্ল্যান সাজায়।
সে তার কোম্পানিকে রিব্র্যান্ড করে নাম চেঞ্জ করে রাখে স্ট্যাটেন অকমন্ড। এই কোম্পানিকে সে এমনভাবে প্রেজেন্ট করতে থাকে যে যেন সেটা অনেক বিশ্বাসযোগ্য আর এস্টাবলিশ একটি কোম্পানি। জর্ডান তার এমপ্লয়ীদেরকে পুরো প্রসেসটা শিখিয়ে দেয়। প্রথমে তারা ধনী ব্যক্তিদের কাছে ডিজনি কিংবা IBM এর মতন বড় বড় কোম্পানি শেয়ার বেচবে তাদের বিশ্বাস অর্জনের জন্য। এরপর সেই শেয়ারের লাভ উঠে গেলে তারা সেই ক্লায়েন্টদেরকে আবারও সেসব পচা পচা শেয়ার বিক্রি করে তাদেরকে লুটে নেবে। মানে কি মারাত্মক প্ল্যানিং, একবার চিন্তা করো। যেই কথা সেই কাজ। জর্ডানের এই প্ল্যান আর কৌশল একবারেই পুরো বাজিমাত করে দেয়। স্ট্যাটেন অকমন্ড নামে তারা প্রচুর ধনী লোকদের কাছে অনেকগুলো শেয়ার বিক্রি করতে থাকে। রাতারাতি এই কোম্পানি হয়ে যায় ওয়াল স্ট্রিটের অন্যতম বড় কোম্পানি। কোম্পানির জন্য ততদিন জর্ডান বড় অফিস আর অনেক এমপ্লয়ীদেরকে রিক্রুট করে ফেলেছে। এরপর এক সপ্তাহে প্রায় $3 মিলিয়ন এক বড়সড় দাও মারার পর জর্ডান একটি পার্টি দেয়, যেটা ছিল পুরোই একটা পাগলা পার্টি। জর্ডান নিজেও সবসময় তাদের এমপ্লয়ীদেরকে ড্রাগস আর মেয়ে মানুষ দিয়ে ভুলিয়ে রাখতো, যাতে তারা তাদের জান প্রাণ এই কোম্পানির জন্য বিলিয়ে দেয়। ঠিক সেভাবে জর্ডানের রক্তে আগুন ধরা স্পিচ আর মেয়ে মানুষের বেড়াজালে পড়ে সবাই এই কোম্পানিকে নিয়ে যায় যোজন যোজন দূরে। সেই সময় থেকে স্ট্যাটেন অকমন্ড কোম্পানি পুরো ওয়াল স্ট্রিটে ফেমাস হয়ে যায়। বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের সাংবাদিক চলে আসে জর্ডানের ইন্টারভিউ নেওয়ার জন্য। ইন্টারভিউর পর ম্যাগাজিনে জর্ডান সম্পর্কে বিশাল আর্টিকেল লেখা হয়। সেই আর্টিকেলে অবশ্য তার নামে ভালো কথার বদলে খারাপ কথাই বেশি লেখা ছিল। সাংবাদিক তাকে রবিন হুডের সাথে তুলনা করে, যদিও রবিন হুড ধনীদের টাকা মেরে গরিবদের সাহায্য করত, কিন্তু জর্ডান ধনীদের টাকা মেরে নিজেকেই বড়লোক বানাতো। সেই আর্টিকেলেই জর্ডানকে তারা দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট বলে আখ্যা দেয়। তবে এই নেগেটিভ সংবাদই যেন জর্ডানের জন্য শাপে বর হয়ে পড়ে। পুরো আমেরিকা থেকে শত শত নতুন ব্রোকার এসে হাজির হয় তার কোম্পানিতে জয়েন করার জন্য। জর্ডানও তাদের মধ্যে থেকে যাদের ভালো লাগে সবাইকে কাজে নিয়ে নেয়। ধীরে ধীরে কোম্পানি বড় হয় আর অফিসও বড় হতে থাকে। জর্ডান তার কর্মচারীদেরকে এতটাই ফ্রিডম দিয়েছিল যে অফিসে তারা যা ইচ্ছা তাই করতে পারত, মানে লিটারেলি যা ইচ্ছা তাই। দিনভর ওপেনলি ড্রাগস টানা, হোকারদেরকে নিয়ে ফুর্তি করা, এই সব অফিসে পাবলিকলি সবার সামনে চলতো। পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছিল যে জর্ডানের অফিস হয়ে উঠেছিল এক মিনি লাস ভেগাস। জর্ডান তখন অফিসের ডিসিপ্লিন আনার জন্য তার বাবাকে ডিসিপ্লিনার হিসেবে অফিসে নিয়োগ করে। জর্ডানের বাবা ম্যাক্স ছিল ভীষণ বদরাগী আর খ্যাপাটে টাইপের লোক। ম্যাক্স জয়েন করার পর অফিসের ডিসিপ্লিন কিছুটা হলো ফিরে আসে। ম্যাক্স এমনকি জর্ডানকেও তার অতিরিক্ত খরচ এবং ফুর্তির জন্য জবাবদিহিতা করতে ছাড়ে না। জর্ডান টাকা কামাচ্ছিল ঠিকই, কিন্তু ড্রাগস আর মেয়ে মানুষের পিছনে ভালো পরিমাণ টাকা ওড়াচ্ছিল। তার বাবা ম্যাক্স তাতে জর্ডানকে অত বেশি না ঝাড়লেও সাবধান করে দেয় যে এক সময় জর্ডানের এই আয়ুষী জিন্দেগি আর থাকবে না, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একদিন না একদিন একটা বড় ঝড় আসবে। কিন্তু জর্ডান তার বাবার এই কথা মোটেও পাত্তা দেয় না। সে তার অফিসে যথারীতি নেশা আর পার্টি চালিয়ে যাচ্ছিল, এমনকি নিজের বাসাতেও। ঠিক এমনই এক পার্টিতে তার সাথে দেখা হয় নাওমি নামের সুন্দর এক তরুণীর সাথে, যে তার বয়ফ্রেন্ড নিয়ে পার্টিতে এসেছিল। নাওমিকে প্রথম দেখাতেই জর্ডান আর তার সব কলিগরা পুরোই ক্রাশ খেয়ে গিয়েছিল। সবাই ভাবছিল কিভাবে এই মেয়ের সাথে লাইন মারা যায়। জর্ডান নিজেও নাওমির উপর ভীষণ ক্র্যাশ খেয়ে যায়। তাই সে গিয়ে নাওমিকে কোনোভাবে ড্রিঙ্কস করার ইনভাইট দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু পার্টিতে জর্ডানের সেই বন্ধু জনি নাওমিকে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পারলে নাওমি তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাইরে চলে যায়। তবে সেদিন রাতে ঠিকই নাওমি জর্ডানের সাথে ড্রিঙ্কস করে। মানে টাকা দিলে যেখানে বাঘের দুধ পাওয়া যায়, সেখানে নাওমি তো খুব একটা সিম্পল ব্যাপার। এরপর নাওমি জর্ডানের সাথে নিয়েই নিজের বাসার দিকে যায়। জর্ডান মনে মনে অনেক করে চাইছিল যে সে যেন নাওমিকে ভোগ করতে পারে, আর নাওমিও সত্যি সত্যি তাকে চা খাওয়ার অফার দিয়ে নিজের ঘরে ডেকে নেয়। ভিতরে ঢোকার পর জর্ডানকে ওয়েট করতে বলে নাওমি ফ্রেশ হতে চলে যায়। জর্ডান তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল কিভাবে এই মেয়ের সাথে অন্তরঙ্গ হওয়া যায়, কিন্তু জর্ডানকে অবাক করে দিয়ে নাওমি নিজে থেকেই তার হাতে ধরা দেয়। তারপর তারা দুজনে মিলে সারা রাত সেখানে একান্ত সময় কাটিয়ে নিজেদের ভালোবাসা আদান প্রদান করে। এরপর থেকেই জর্ডান নিয়মিত নাওমির সাথে রাত কাটাতে থাকে। কিন্তু একদিন সে ধরা পড়ে যায় তার স্ত্রী তেরেসার কাছে। তেরেসা তাকে গাড়ি থেকে টেনে বের করে থাপড়াতে শুরু করে। তেরেসা কাঁদতে কাঁদতে বলতে থাকে,
তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? এরপর তেরেসা জর্ডানকে জিজ্ঞেস করে সে নাওমিকে অত ভালোবাসে কিনা। জর্ডান আসলেই নাওমির প্রতি অনেক বেশি আসক্ত হয়ে গিয়েছিল, তাই তার মুখ থেকে কোনো কথাই বের হয়নি। তেরেসাও সেটা বুঝতে পেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর তাদের মধ্যে কয়েকদিনের মাঝেই ডিভোর্স হয়ে যায়। এতে অবশ্য জর্ডান বেশ খুশি ছিল, কারণ সে এখন কোটিপতি। তার সাথে এখন এমন গরিব টাইপের স্ত্রী কেমন যেন বেশ বেমানান। তাই সে নাওমিকে ঘরে তোলার সিদ্ধান্ত নেয়, আর দুজনে প্রচন্ড ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এরপর জর্ডান তার নতুন স্ত্রী নাওমিকে আস্ত একটা ইয়ট গিফট করে। এই আলিশান ইয়টের নামটাও ছিল নাওমি, আর সেটা নাওমির সব পছন্দের দিক খেয়াল রেখে কাস্টমাইজ করা। বিলাসবহুল সেই ইয়টে তারা বিয়ের পরবর্তীতে হানিমুন কাটায়। এভাবে মজ মাস্তি আর ড্রাগসের ধূম্রজালে পড়ে তাদের বিয়ের প্রায় 2 বছর পার হয়ে গেলে আমরা দেখতে পাই জর্ডান এখন প্রতিদিন সকালেই তার বোর হাতে উদাম কেলানো খায়। কারণ জর্ডান ভালোবেসে নাওমিকে বিয়ে করলেও সে তার পুরানো অভ্যাস কিছুতেই ছাড়তে পারেনি। তাই যেখানে ঝোপ পায় জর্ডান সেখানেই কোপ মারে, একদম নির্বিচারে। আসলে প্রচুর টাকা পয়সা হাতে আসলে যা হয় আর কি। এদিকে জর্ডান এবার তার কোম্পানির জন্য এক বিশাল বড় স্ক্যাম প্রজেক্ট হাতে নিয়েছে। ডনের এক ছোটবেলার বন্ধু ছিল যার নাম স্টিভ ম্যাডেন। স্টিভ ম্যাডেনের একটা ওমেন্স শুজ কোম্পানি ছিল, যেটা খুব দ্রুত পপুলার হয়ে উঠেছিল। ডনের পরামর্শে জর্ডান সেই কোম্পানিতে আইপিও রিলিজ করার সিদ্ধান্ত নেয়, আর ইলিগালি এই কোম্পানির আইপিও রেট বাড়িয়ে শেয়ার বেচে লাখ লাখ টাকা কামানোর ধান্দা করে। সে লক্ষ্যে জর্ডান একদিন স্টিভ ম্যাডেনকে ডেকে তার অফিসে আইপিও লঞ্চ করার প্রোগ্রাম শুরু করে। সেই প্রোগ্রামে জর্ডান তার কোম্পানির সমস্ত এমপ্লয়ীদেরকে উদ্দেশ্য করে এক তাগড়া স্পিচ দেয়, যেখানে সে বলে আজকের দিনটা আমাদের কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় দিন। এই আধুনিক যুগে গরিবদের কোনো ধরনের দাম নেই, সবাই শুধু টাকার উপরে বাঁচে। যার যত টাকা সে তত আয়েশ করে। তাই আমি আজকে তোমাদের হাতে একটা অস্ত্র তুলে দিচ্ছি, আর সেই অস্ত্র হলো টেলিফোন, যেটা নিয়ে তোমরা এখন থেকে কল করতে লেগে যাবে। যে যেভাবে পারো, দরকার হলে ক্লায়েন্টের গলা চেপে ধরে ইনভেস্টমেন্ট আদায় করতে হবে। সময় এসে গেছে এই ওয়াল স্ট্রিটে সবচেয়ে বড় কোম্পানি হওয়ার। তোমাদের আজ একটাই কাজ, যেভাবে হোক স্টিভেন ম্যাডেনের কোম্পানির জন্য $1 মিলিয়ন শেয়ার চাই। জর্ডানের এই স্পিচ শুনে এমপ্লয়িরাও প্রচন্ড জোশ পেয়ে ওঠে। এরপর তারা একের পর এক ক্লায়েন্টকে ফোন করে স্টিভ ম্যাডিসনের শেয়ারকে হুলস্থুল ফেলে দেয়। মাত্র $4 স্টার্ট হওয়া শেয়ারের প্রাইস উঠে যায় $11 পর্যন্ত, আর মাত্র 3 ঘন্টার মধ্যে স্ট্যাটেন ওকম্যান কামিয়ে নেয় $22 মিলিয়ন। আসলে জর্ডান চেয়েছিল যে সে এমন এক কোম্পানির শেয়ার কন্ট্রোল করবে যেখানে সে চাইলে ওই কোম্পানির শেয়ারের দাম কমিয়ে বা বাড়িয়ে রাতারাতি সব লুটে নিতে পারে। এই পরিমাণ টাকা কামানোর পর জর্ডানের পুরো পাগল অবস্থা হয়ে যায়। কিন্তু তার এই সুখের জীবনে কোথা থেকে যেন বাগড়ে দিতে আসে একজন এফবিআই অফিসার। এফবিআই এজেন্ট প্যাট্রিকের উপরে স্ট্যাটেন ওকমন্টের ইনভেস্টিগেশনের ভার দেওয়া হয়। জর্ডান এই খবর শোনার পর সেই এফবিআই এজেন্টের ব্যাপারে নিজের কাছ থেকে খোঁজ নিতে শুরু করে। এদিকে ডেনহাম জর্ডানের প্রাইভেট ইয়ট নাওমিতে তার সাথে দেখা করতে আসে। সেখানে ডেনহামকে জর্ডান বলে, আমি বুঝতে পেরেছি কেন তোমরা ক্রিমিনালদেরকে ছেড়ে আমার পিছনে লেগেছো। সে আরও বলে ডেনহামের মতন অফিসারদের স্যালারি শুনলে তার প্রচুর আফসোস হয়। জর্ডান খবর নিয়ে জেনেছে যে ডেনহাম অতীতে ওয়াল স্ট্রিটের ব্রোকার হতে চেয়েছিল, কিন্তু সেটা হতে না পেরে পরবর্তীতে সে এফবিআই যোগ দেয়। জর্ডান আরও বলে, আমি একজন কলেজ পড়ুয়া ছেলেকে রাতারাতি ধনী বানিয়ে দিয়েছিলাম যে কলেজের টিউশন ফি দিতে পারছিল না। এক রাতেই আমার গাইডেন্সে সে $8 মিলিয়ন কামিয়ে ফেলে। তাই আমি চাইলে যে কাউকে এভাবে গাইড দিয়ে তার জীবন বদলে দিতে পারে। কিন্তু এজেন্ট ডেনহাম জর্ডানের এই কথা শুনে বুঝতে পারে যে জর্ডান আসলে তাকে ইনডিরেক্টলি ঘুষ দেওয়ার কথা বলছে। কিন্তু জর্ডান বলে, আমি তোমাকে ঘুষের অফার করিনি, আমি জাস্ট বলেছি আমি চাইলেই কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারি। কিন্তু যখন ডেনহাম জর্ডানকে বলে সে ঘুষ নেয় না, তখন জর্ডান প্রচন্ড রেগে যায়, আর সাথে সাথে ডেনহামকে তার ইয়ট থেকে বের হয়ে যেতে বলে। এদিকে রেগে গেলেও জর্ডান থেকে বুঝতে পারে যে তার সম্পত্তি এখন হুমকির মুখে। এর জন্য সে তার সমস্ত টাকা সুইস ব্যাংকে রাখার সিদ্ধান্ত নেয়। সুইস ব্যাংক দুনিয়ার সবচেয়ে সেফ সিকিউর ব্যাংক, যারা তাদের ক্লায়েন্টের তথ্য খুব সহজে রিভিল করে না। তাই জর্ডান ডনিকে নিয়ে সুইজারল্যান্ডে চলে যায়। সুইজারল্যান্ডে যাওয়ার পথে জর্ডান এতটাই ড্রাগ এডিক্ট ছিল যে সে প্লেনে উঠে এয়ার হোস্টেসদের সাথে উল্টা পাল্টা বিহেভ করা শুরু করে। এমন পাগলামো দেখে প্লেনের ক্যাপ্টেন এসে তাকে সিট বেল্টের সাথে টাইট করে বেঁধে ফেলে। কিন্তু জার্নি শেষে কোনো ঝামেলা ছাড়াই সে সুইজারল্যান্ডে ল্যান্ড করতে সক্ষম হয়। তারপর জর্ডান ডনি আর তার বন্ধু নিকোলাসকে নিয়ে চলে যায় সুইস ব্যাংকে। সেখানে একজনের সাথে মিটিং করার সময় জর্ডান তাকে সুইস ব্যাংকের সিক্রেট পলিসি সম্পর্কে জানতে চায়।
ব্যাংক অফিসার জানায় সুইস ব্যাংক তাদের কোনো ক্লায়েন্টের তথ্য কোনো দেশের ক্রাইম ইনভেস্টিগেশন সংস্থার হাতে তুলে দেয় না, যদি না তার অপরাধ সুইজারল্যান্ডের আইনেও ক্রাইম হয়। তবে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী স্টক মার্কেট ফ্রডও কিন্তু একটা ক্রাইম। তাই অফিসার জর্ডানকে পরামর্শ দেয় সে যেন তার কোনো রিলেটিভের নামে একটি অ্যাকাউন্ট খুলে সেখানে তার সব ডলার ট্রান্সফার করে। সুইজারল্যান্ড থেকে ফিরে আসার পর জর্ডান ভাবতে থাকে কার নামে সে অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা রাখবে। এই জামানায় কাউকে তো বিশ্বাস করা খুবই মুশকিলের কাজ। এছাড়াও সুইস ব্যাংকে এই টাকা রাখার জন্য বারবার তাকে সুইজারল্যান্ডে যেতে হবে। এছাড়াও আরও অনেক ঝামেলা তাকে পোহাতে হতে পারে। তাই তার এখন এমন একজনকে দরকার যার ইউরোপিয়ান পাসপোর্ট আছে, আর তেমনি সে একজনকে পেয়েও যায়, যে হলো নাওমির আন্টি এমা। আন্টি এমাকে জর্ডান এমনভাবে পটিয়ে ফেলে যে সে তার সব টাকা নিজের নামে সেভ করার জন্য এক বাক্যে রাজি হয়ে যায়। এখন অ্যাকাউন্ট তো হলো, কিন্তু আমেরিকা থেকে ক্যাশ ডলার তারা কিভাবে সুইজারল্যান্ডে নিয়ে যাবে? তাই এবার এই টাকা পাচারের দায়িত্ব দেওয়া হয় জর্ডানের বন্ধু ব্র্যাডকে। ব্র্যাডের ওয়াইফও একজন সুইস পাসপোর্টধারী ছিল, তাই সেই মেয়ের সারা শরীরে ডলার পেঁচিয়ে দিয়ে তাকে প্রায় 50 বার ট্রাভেল করিয়ে সব টাকা জর্ডান সুইজারল্যান্ডে ট্রান্সফার করতে সক্ষম হয়। এদিকে ডনিও তার কিছু টাকা সুইস ব্যাংকে রাখতে চাচ্ছিল, কিন্তু ব্র্যাড বলে এই ডিল সে এখন নিতে পারবে না, কারণ একমাত্র সে জর্ডানের জন্যই এত বড় রিস্ক নিয়েছে, না হলে কোনোদিন সে এই রিস্কের কাজ করতো না। এই কথা শুনে ডনি তার উপরে প্রচন্ড চড়াও হয় আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তবে ব্র্যাড ডনি টাকাগুলো প্রথমে নিতে না চাইলেও পরে রাজি হয়ে যায়। তাই সে ডনির কাছ থেকে এক পার্কিং লটে যায় তার টাকাগুলো নিয়ে আসতে, কিন্তু ডনি তাকে ব্যাগ দেওয়ার বদলে তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। ব্র্যাড অনেক চেষ্টা করে তাকে চুপ করিয়ে তার কাছ থেকে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ডনি যখন তার বউকে অপমান করে তখন সে আর থেমে থাকতে পারে না। সে ডনিকে মারতে গেলে ডনির হাত থেকে ব্যাগ পড়ে যায়। সেই পড়ে যাওয়া ব্যাগ থেকে টাকাগুলো বেরিয়ে মাটিতে ছড়িয়ে পড়ে। কপাল তার এতটাই খারাপ ছিল যে তাদের থেকে কিছু দূরে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল। ব্যাগ আর টাকা দেখে পুলিশ তাদেরকে তেড়ে এলে ডনি দৌড়ে পালিয়ে যায়, কিন্তু ব্র্যাডও পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সে অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে। ব্র্যাড পুলিশের হাতে ধরা পড়া মানে হলো জর্ডানের কুকর্মর একটা বড় প্রমাণ এফবিআইয়ের হাতে চলে যাওয়া। এই কাহিনী ডনি কিন্তু ঠিকই বুঝতে পেরে যায় যে সে এমন এক কাজ করেছে যেটা তাদের এই পুরো স্বর্গকে নরক বানিয়ে দেবে, আর এই কথাগুলো যদি জর্ডান জানতে পারে তাহলে তাকে সে কুপিয়ে খালাস করবে। তাই জর্ডান যেন কিছু জানতে না পারে, তাই সে ভয়ের চোটে তার জন্য লেমন নামের এক বিশেষ ড্রাগস নিয়ে যায় যা খেলে মানুষ আর মানুষ থাকে না। জর্ডানের মতন তুখোর নেশাখোর এই ড্রাগসের নাম শুনে তো একদম আনন্দে লাফিয়ে ওঠে। তাই তারা অনেক প্রস্তুতি নিয়ে বসে পড়ে এই ড্রাগস নেওয়ার জন্য। প্রথমে এক ডোজ নিয়ে 30 মিনিটেও তাদের মধ্যে কোনো ফিল আসে না। তাই তারা ভাবতে থাকে ড্রাগস নিতে নিতে আমাদের বডি হয়তো আর কাজই করছে না। তাই তারা পরপর আরও কয়েকটা ড্রাগস খেয়ে ফেলে আর শেষমেশ বিরক্ত হয়ে যায় যে হুদায় আমরা টাইম নষ্ট করলাম। এরই মাঝে জর্ডানের কাছে তার লয়ারের ফোন আসে আর সে হন্তদন্ত হয়ে বলে দ্রুত বাসা থেকে বের হয়ে যাও আর বাইরে গিয়ে লোকাল কোনো ফোন বুথ থেকে আমাকে দ্রুত কল করো, এটা খুব ইমার্জেন্সি। এই কথা শুনে জর্ডান ডনিকে রেখে গাড়ি চালিয়ে চলে যায় 1 কিলোমিটারের দূরের একটি বুথে, আর সেখানে গিয়ে সে শুনতে পায় এফবিআই তার পুরো বাড়ি ও অফিসের ফোন ট্যাপ করছে। এছাড়াও তার ড্রাগ ডিলার বন্ধু ব্র্যাডকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। এই কথা শুনে জর্ডান অবাক হয়ে গিয়ে বলে ব্র্যাড তো ডনির কাছ থেকে টাকা নেওয়ার জন্য গিয়েছিল, তার মানে ডনি নিশ্চয়ই এমন কোনো ভুল করেছে যার কারণে সে ধরা পড়ে গেছে। তাই সে রেগে মেগে যেই না বাসার দিকে রওনা হতে চায় ঠিক তখনই সেই ভয়াল ড্রাগস তার কারিশমা দেখানো শুরু করে। আসলে এই ড্রাগস 30 মিনিটে নয় 90 মিনিট পর মানুষের বডিতে কাজ করে, যা জর্ডান আগে জানতো না। এই ড্রাগস একটা খেলেই মানুষের অবস্থা কাহিল হয়ে যায়, আর সেখানে জর্ডান প্রায় 5 থেকে 6টা ট্যাবলেট খেয়ে ফেলেছে। এর ফলে তার পুরো শরীর পুরোই প্যারালাইজ হয়ে যায় আর কোনোভাবেই সে মুভ করতে পারে না। কিন্তু তাকে জি করে হোক বাসায় ফিরতে হবে, কারণ ডনিকে বলতে হবে যে সে যেন কোনো অফিসের ফোন বা বাড়ির ফোনে কোনো ক্লায়েন্টের সাথে কথা না বলে। অনেক কষ্টে সে নিজের শরীর টেনে টেনে কোনোভাবে গাড়িতে উঠে পড়ে, তারপর সেই অবস্থাতেই কোনোভাবে গাড়ি চালিয়ে শুরু করে আর ঘরে পৌঁছায়। যদিও রাস্তায় তার মনে হচ্ছিল আরে আমি তো খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছি, কিন্তু আসলে সে কি করেছে সেটা একটু পরেই দেখতে পাবে। নেশায় টলতে থাকা জর্ডান কোনো মতে নিজের ঘরে ঢুকে দেখতে পায় টনি টেলিফোন ইতিমধ্যে ক্লায়েন্টদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। জর্ডান এটা দেখে তো পুরোই তার উপরে ক্ষেপে গিয়ে তাকে বারবার ফোন রাখতে বলে, কিন্তু নেশা তাকে এমন ভাবে ধরেছিল যে তার মুখ দিয়ে কোনো কথা বেরই হচ্ছিল না। তারপরেও সে অনেক কষ্টে টনিকে বোঝাতে সক্ষম হয় যে পুলিশ তাদের ফোন ট্যাপ করেছে,
আর সে যেন ফোন রেখে দিয়ে এখান থেকে ভেগে যায়। ডনিও যেহেতু মাতাল ছিল তাই সেও অনেকক্ষণ পর বুঝতে পেরে ভয়ের চোটে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু ঝোলার টান বেশি হওয়ার কারণে যাওয়ার সময় ডনি খাবার দেখতে পেয়ে সেগুলো খেতে যায়। আর এই খাবার খেতে গিয়ে সেই খাবার তার গলায় আটকে গিয়ে তার দম বন্ধ হয়ে মরতে বসে। এদিকে সব কিছু দেখে জর্ডান অনেক কষ্টে ড্রয়ার থেকে তার কোকেইন বের করে আর সেটা সে ইনহেল করে নেয়। যেহেতু কোকেন অনেক হাই তাই কোকেন খাওয়ার সাথে সাথে তার সেন্স অনেকটাই ক্লিয়ার হতে থাকে এবং শেষমেশ সে ডনিকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। পরের দিন সকালে উঠে জর্ডান দেখতে পায় পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। সে বুঝতে পারে না যে কেন পুলিশ তাকে ধরেছে, কারণ তার মনে হয়েছিল গাড়ি তো সে সেফলি চালিয়েছিল, কিন্তু বাইরে গিয়ে সে দেখতে পায় তার গাড়ি পুরোই তছনছ অবস্থা। এর মানে হলো পথে আসার সময় সে রাস্তায় অনেক কিছু লন্ডভন্ড করে দিয়েছে। পুলিশ জর্ডানকে ধরে নিয়ে গেলেও তার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারে না। অন্যদিকে ডনির সাথে ঝগড়া করার পর ব্র্যাড ধরা পড়ে গেলেও ডনি ও জর্ডানের নামে সে কোনো কিছুই বলে না। ফলে ব্র্যাডের 3 মাসের জেল হয়ে গেলেও ডনি আর জর্ডান বেঁচে যায়। জর্ডান বেঁচে যাওয়ার পর এবার তার লয়ার তাকে পরামর্শ দেয় যে সব কিছু ছেড়ে দেওয়ার জন্য। স্ট্যাটেন অকমন্ডের ভর ডনির হাতে তুলে দিয়ে তাকে স্টক ম্যানিপুলেশনের কথা স্বীকার করে নিতে বলে। তাতে কিছুটা আর্থিক জরিমানা হলেও জেলে যাওয়া থেকে জর্ডান বেঁচে যাবে। কিন্তু এফবিআই যদি তার বিরুদ্ধে চার্জ এনে প্রমাণ করতে পারে তাহলে তখন তার জেলে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। জর্ডানের বাবাও তাকে এই পরামর্শ দেয় যাতে এফবিআইয়ের হাতে সে সব ডকুমেন্টস তুলে দেয়। এই সব কথাবার্তা শুনে জর্ডানও ভাবে, না, অনেক টাকা ইনকাম হয়েছে, এবার আমি সব পুলিশি ঝামেলা থেকে রেহাই পেতে চাই। তাই সে পরের দিন অফিসে গিয়ে প্রথমে সবাইকে এই সংবাদ দেয় যে আমি এই অফিস ডনির হাতে তুলে দিয়ে তোমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি। এই কথা শুনে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে সবার প্রিয় বস ছিল। কিন্তু হঠাৎ জনি তার টাকা আর ফেমের কথা চিন্তা করে নগদেই সিদ্ধান্ত পাল্টে নেয় আর জানায়, না, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না, এটা আমার ঘর আর আমি ঘর ছেড়ে পালাবার লোক নই। এই কথাগুলো শুনে সাথে সাথে খুশির চোটে সব এমপ্লয়ি লাফাতে শুরু করে। অন্যদিকে তাদের পুরাতন বন্ধু ব্র্যাড জেল থেকে ফিরে আসার কারণে সবাই মিলে একটা পার্টিও দেয়। ওদিকে এফবিআই যখন খবর পায় জর্ডান ওকমন্ড ছেড়ে যাচ্ছে না, তখন তারা ওকমন্ডের সব এমপ্লয়ীদেরকে জিজ্ঞাসাবাদ করে শেয়ার মার্কেট ফ্রডের তদন্ত শুরু করে। কিন্তু কেউই তাদের মুখ না খোলার কারণে তাদের কিছুই প্রমাণিত হয় না। জর্ডান ওকমন্ড ছেড়ে না গেলেও সরাসরি অফিস থেকে সে সব কাজ চালাতে পারে না, তাই সে নিজের ইয়ট থেকেই সব অফিসের কাজ চালাতে থাকে। ডনি আর জর্ডান মিলে নিজেদের ফ্যামিলি নিয়ে ইতালি চলে যায়। সেখানে যাওয়ার পর একদিন ডনির কাছে একটি ফোন আসে। ডনি আর জর্ডান জানতে পারে তাদের সেই করাপ্টেড কোম্পানি মানে স্টিভ ম্যাডেন তাদের সব শেয়ার বেচে দিচ্ছে। এফবিআই এর ভয়ে ম্যাডেন সেই শেয়ারগুলো বেচে দিচ্ছিল। এই কথা শুনে জর্ডান তো পুরোই খেপে যায়। এই শেয়ার কমে যাওয়া মানে হলো তার কোম্পানি ডুবে যাওয়া। কিন্তু জর্ডান ছিল পাক্কা খেলোয়াড়, তাই সে ম্যাডেনকে শিক্ষা দেওয়ার জন্য তার সব ক্লায়েন্টদেরকে ফোন দিয়ে এই শেয়ার বিক্রি করার জন্য কনভিন্স করতে থাকে, যাতে করে তার মাধ্যমেই তারা শেয়ার বিক্রি করে ম্যাডেনকে পথের ভিখারি বানিয়ে দিতে পারে। এই প্ল্যান অনুসারে একদিনের মাথায় স্টিভ ম্যাডেনের কোম্পানি একদম ধুলোয় মিশে যায়। কিন্তু জর্ডান ঠিকই তার প্রফিট সেভ করে নেয়। ইয়টে যখন জর্ডান এই সব ঝামেলা ফেস করছিল তখন নাওমি এসে কাঁদতে কাঁদতে তাকে জানায় তার আন্টি এমা মারা গেছে। এই খবর শুনে তো জর্ডানের মাথায় পুরোই হাত, কারণ তার $2 মিলিয়ন এমা আন্টির নামে সুইস ব্যাংকে পড়ে আছে। জর্ডান এই খবর শুনে অভিনয় করতে থাকে যে এমা আন্টির মৃত্যুতে সে খুবই দুঃখ পেয়েছে, কিন্তু তার আসল চিন্তা ছিল টাকার জন্য। এরপর সুইস ব্যাংকে ফোন করে জর্ডান জানতে পারে এমা আন্টি মৃত্যুর আগে তাকে ওয়ারিশ ঘোষণা করে গেছে, তাই তার টাকা বেঁচে যাবে, কিন্তু তাকে খুব দ্রুত সুইজারল্যান্ডে গিয়ে ডকুমেন্ট ফাইল করতে হবে। জর্ডান তখনই মনোকা বন্দরে গিয়ে সেখান থেকে সুইজারল্যান্ডের ফ্লাইট ধরার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইয়টের ক্যাপ্টেন এসে তাকে জানায় রাতে সমুদ্রে ভয়ানক ঝড় আসছে। জর্ডান এই সংবাদ পাওয়া সত্ত্বেও রাতের জার্নি করার সিদ্ধান্তে অটল থাকে, কারণ একদিন দেরি হলেও তার আন্টি সাইন চেঞ্জ করে যে কেউ তার টাকা মেরে দিতে পারে। তাই সেদিন রাতেই তাদের ইয়ট প্রচণ্ড এক ঝড়ের কবলে পড়ে। ঢেউয়ের ধাক্কায় পুরো বোটের নিচতলা পানিতে ভরে যায় আর সবকিছু তছনছ হতে থাকে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে খোদার নাম জপতে শুরু করে। কিন্তু হঠাৎ বিরাট এক ঢেউয়ের ধাক্কায় তাদের বোট পুরোই উল্টে যায়। তবে সেই যাত্রায় সময় মতো ইতালিয়ান রেস্কিউ টিম এসে তাদেরকে বাঁচিয়ে নিলে জর্ডানরা আবার নতুন লাইফ পায়। এদিকে তাদেরকে মনোকা থেকে নিয়ে যাওয়ার জন্য জর্ডান যেই প্লেন আনিয়েছিল সেটার ইঞ্জিনে একটা সিগাল পাখি ঢুকে বিমানটা ক্র্যাশ করে।
এসব ঘটনা দেখে জর্ডান বুঝতে পারে যে এগুলো হয়তো তার জীবনের ডাউনফল শুরুর একটা বড় ইঙ্গিত। ঈশ্বর হয়তো তাকে সিগন্যাল দিচ্ছে যে এখনই সব কিছু ছেড়ে দিয়ে সে যেন ভালো হয়ে যায়। সত্যি সত্যি এরপর থেকে জর্ডানের রাতের ঘুম হারাম হয়ে পড়ে। FBI এজেন্ট ডেনহাম তাকে এসে ফ্রড অভিযোগে কোর্টে হাজির করে। অন্যদিকে সুইস ব্যাংকে যাদের নামে টাকা ছিল তাদের মধ্যে একজন অ্যারেস্ট হয়ে যায়, আর দুজনের কোনো পাত্তাই পাওয়া যায় না। এর উপরে কোর্টে আবারও জর্ডানের নামে বিভিন্ন চার্জে প্রায় 20টি মামলা দেওয়া হয়, আর সেই মামলাগুলোর টোটাল সাজা হিসেবে তার জরিমানা ধরা হয় $10 মিলিয়ন। পরবর্তী কয়েক মাসে জর্ডানের এই আইসি লাইফ পুরোই হেল হয়ে যায়। FBI জর্ডানের ঘর বাদ দিয়ে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। তার উপরে তাকে ঘর থেকে বের হওয়ার জন্য নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। স্ট্যাটেন ওকমন্ডের ভার তখন চলে যায় ডনির হাতে। ডনি জর্ডানকে কথা দেয় তার জরিমানার টাকা সহ মামলার সব খরচ ওকমন্ড থেকে দেওয়া হবে। এদিকে FBI জর্ডানকে ডেকে জানায় যদি জর্ডান সরকারি সাক্ষী হয় আর এই কয়েক বছরে তার সাথে যারা জড়িত ছিল তাদের সবার নাম সে রিভিল করে, তাহলে তার অল্প পরিমাণে সাজা হবে। জর্ডান ডেনহামের সামনে সাক্ষী হওয়ার কথা নাকচ করে, কিন্তু ঘরে এসে সে ভাবে হয়তো এটাই তার করা উচিত। ওদিকে নাওমি হঠাৎ তার কাছে ডিভোর্স চেয়ে বসে। এই সমস্ত অবস্থার পর নাওমি জানায় যে সে তাকে আর এখন ভালোবাসে না। এই কথা শুনে জর্ডানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এর উপর নাওমি যখন তার বাচ্চাকে নিজের কাছে রাখবে বলে জানায়, জর্ডান এই কথা শুনে আরো বেশি পাগল হয়ে যায়। সে নাওমিকে 2-4টা থাপ্পড় মেরে ঘরে গিয়ে নিজের মেয়েকে নিয়ে নামতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, আমি আমার মেয়েকে কারোর হাত লাগাতে দেব না। নাওমি চিৎকার করে তাকে থামতে বলে, কিন্তু জর্ডান নিচে এসে দরজা আটকিয়ে দেয় আর গাড়ি নিয়ে চলে যেতে চায়। তবে বাইরে যাওয়ার পথে সে অ্যাক্সিডেন্ট করলে অবশেষে তার মেয়েকে নিয়ে নাওমি সেখান থেকে চিরতরে বিদায় নেয়। এই সব ঘটনা ঘটে যাওয়ার পর জর্ডান অবশেষে FBI এর কথায় সাক্ষী হতে রাজি হয়ে যায়। সেই শুরু থেকে স্ট্যাটেন ওকমন্ডে যারা জড়িত ছিল তাদের সবার একটি তালিকা সে FBI এর হাতে তুলে দেয়। তারপর FBI তাকে একটি অডিও ডিভাইস দিয়ে পাঠিয়ে দেয় ডনির সাথে কথা বলার জন্য, কারণ সেই লিস্টে সবার উপরে নাম ছিল ডনির। গোপনে ডনির স্বীকারোক্তি নেওয়ার জন্য জর্ডান আবারও ফিরে যায় তার অফিসে, এবং সেখানে তাকে আবারও ব্যাক করতে দেখে পুরো অফিসের স্টাফরা আনন্দ ফেটে পড়ে। এরপর জর্ডান প্ল্যান মোতাবেক ডনির সাথে আলাপ করতে বলে, কিন্তু বন্ধু ডনিকে ফাঁসাতে তার মন কিছুতেই চাইছিল না। তাই জর্ডান ডনিকে FBI শিখিয়ে দেওয়া প্রশ্নগুলো ঠিকই করে, কিন্তু তার আগে সে একটা নোটে লিখে দেয়, আমার কাছে একটি ডিভাইস আছে, নিজের মুখ তুই কিছুতেই খুলিস না। ডনিও এই লেখা দেখে মেসেজ বুঝতে পারে এবং টাকা পয়সার কোনো কথাই তার সামনে বলে না। সেদিন অফিস থেকে ফিরে এসে সকালে যখন জর্ডান ঘুমিয়েছিল তখন FBI এসে তাকে ঘুম থেকে তোলে আর অ্যারেস্ট করে নিয়ে যায়। FBI তাকে সেই নোটটা দেখায়, আর তখন জর্ডান বুঝতে পারে ডনি চিঠিটা FBI কে দিয়ে দিয়েছে। মানে নিজেকে বাঁচানোর জন্য ডনি শেষমেশ তার বন্ধুর সাথেই বিট্রে করে ফেলল। অবশেষে শেষবারের মতন সকল অভিযোগে জর্ডানকে কোর্টে তোলা হয়। জর্ডান তার স্ক্যামের ব্যাপারে FBI কে অনেক কোঅপারেট করেছে বিধায় তার মাত্র 3 বছরের সাজা হয়। অন্যদিকে FBI এর লোকেরা স্ট্যাটেন ওকমন্ডের অফিসে গিয়ে পুরো কোম্পানিটাকে শাটডাউন করে দেয়। জর্ডানকে তার সাজা ভোগ করানোর জন্য নেভাদার এক ফেডারেল জেলে তাকে নিয়ে যাওয়া হয়। সেই জেলের অবস্থা যদিও এতটা খারাপ ছিল না, মানে আমেরিকান জেল বলে কথা। এর 22 মাস পর জর্ডান বেলফোর্ড তার সাজা শেষ করে বেরিয়ে আসে। যদিও 36 মাসের সাজা ছিল, তবে ভালো আচরণ করার জন্য তাকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর জর্ডান একজন সেলিব্রিটি হয়ে ওঠে। এরপর সে হয়ে ওঠে দুনিয়ার অন্যতম বড় একজন সেলস এক্সপার্ট, আর প্রতিনিয়তই বড় বড় কোম্পানিগুলোতে সেমিনারে সে কনসালটেন্ট হিসেবে বক্তৃতা দেয়। জর্ডান বেলফোর্ড তার জীবনের মুদ্রা দুপিটি দেখেছে। আরামায়েশের জিন্দেগি আজীবন চলে না। তার বাবার এই কথার সত্যতা সে হাড়ে হাড়ে টের পেয়েছে। তবে সব ছাপিয়ে জর্ডান আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে, আর তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে অন্যদেরকে সাহায্য করে নিজের জীবন পার করতে থাকে। ঠিক এভাবেই এই রোমাঞ্চকর মুভিটিও এখানেই শেষ হয়ে যায়।